অলরাইট, গত ক্লাসে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ফর এ সিঙ্গল পার্টিকেল মুভিং ইন ওয়ান ডাইমেনশন দুটো ইকুয়েশন ডিরাইভ করেছি। দোজ টু ইকুয়েশনস আর ভেরি সিমিলার টু ক্লাসিক্যাল ইকুয়েশনস অফ মোশন। লাইক আমি প্রথমে ডিরাইভ করেছিলাম এটা, এই যে ইকুয়েশন 35, time rate of change d by dt of expectation value of x. X operator একটা আছে, for every dynamical variable there is an operator. X জন্য একটা অপারেটর, x হচ্ছে পজিশন, অপারেটর আছে সেটার এক্সপেকটেশন ভ্যালু যে কোনো স্টেট সাইড is equal to expectation value of p by m. আর ক্লাসিক্যাল মেকানিক্সে কি আছে, dx by dt is equal to vx, আর vx হচ্ছে p by m। একই থ্রি ডাইমেনশনে এটা লেখা যাবে। এটা জাস্ট সিম্পল 36 ইজ সিম্পল জেনারেলাইজেশন অফ 35। এই কোয়েশ্চেন ডিরাইভ করেছি এবং তারপরে করেছি পি এর টাইম ডেরিভেটিভ একটা ইকুয়েশন ডিরাইভ করেছি। পি এর টাইম ডেরিভেটিভ কি হবে এটা ডিরাইভ করেছি। টাইম ডেরিভেটিভ অফ দ্য এক্সপেকটেশন অফ পি is simply the expectation of the negative rate of change with respect to x of the velocity operator dv dx। আর এটা থ্রি ডাইমেনশনাল জেনারেলাইজ করলে পি পরিবর্তে ভেক্টর পি, অপারেটর ঠিকই আছে ভেক্টর পি, আর এখানে ডি বাই ডিএক্স এর পরিবর্তে ডেল ভি। ডেলটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপারেটর। ওকে, আর এখানে ভি ইজ আ ফাংশন অফ আর হ্যাট। আর হ্যাট মানে হচ্ছে এক্স হ্যাট, ওয়াই হ্যাট, জেড হ্যাট। এটা কিন্তু আর নিউটনের সূত্রতে একটা ফর্মুলা আছে, ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু ফোর্স, আর ফোর্স হচ্ছে মাইনাস ডেল ভি, negative gradient of the potential energy function. Quantum mechanical formula or classical formula identical, except that একটা শুধু তফাৎ যে ক্লাসিক্যাল মেকানিক্সের সরাসরি মোমেন্টামটা একটা অবজারভেবল, কোয়ান্টাম মেকানিক্সের সরাসরি মোমেন্টাম না, মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু। So expectation value of momentum in quantum mechanics behaves like classical momentum. ওকে, তো ওইটা হচ্ছে একটা ক্লাসিক্যাল মেকানিক্সের সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সের যোগসূত্র আসে আমি যখন টাইম রেট অফ চেঞ্জ অফ পজিশন কিংবা টাইম রেট অফ চেঞ্জ অফ মোমেন্ট ক্যালকুলেট করি, তখন দেখা যায় যে ক্লাসিক্যাল ইকুয়েশন আর কোয়ান্টাম ইকুয়েশনস আইডেন্টিক্যাল হয়, provided I replace the classical variables by their corresponding expectation values. Apart from that, they're identical. Incidentally, equation 40, এই ইকুয়েশনটা কে অনেকে বলে এরেনফেস থিওরেম। এরেনফেস থিওরেম কাকে বলে? অনেকে এইটাকে বলে, অনেকে আসলে এইটা এবং ওইটা মিলে। এটা তো 40, খেয়াল রাখো, ডিপি বাই ডিটি, ডি এক্সপেকটেশন অফ পি বাই ডিটি হলো এক্সপেকটেশন অফ মাইনাস ডেল ভি। এইটা এবং এই ইকুয়েশন মিলে এই দুটোকে বলে এরেনফেস থিওরেম। এটা থ্রি ডাইমেনশন। অথবা অনেক বলে যে জেনারেল ফর্মুলা যেটা লিখেছিলাম আগে, একেবারে জেনারেল, এটাকে বলে এরেনফেস থিওরেম ফর এনি এ। অনেকে বলে ফর এনি এ না, শুধু এর পরিবর্তে এক্স অথবা আর আর পি বসিয়ে যে দুটো ইকুয়েশন পাবো, দুটাই হচ্ছে এরেনফেস থিওরেম। একই কথা, কোনটাকে বলবে কি বলবে, নামে কি আসে যায়। এটা করেছিলাম গত ক্লাসে। আচ্ছা, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে সলিউশন অফ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন। এটা আগে করেছি কিন্তু নোট 7। নোট 7 মানে হচ্ছে আমার নোট নাম্বার 7 ছিল পস্টুলেটস অন কোয়ান্টাম মেকানিক্স। সেখানে কয়টা পস্টুলেট? 5টা না? পঞ্চম পস্টুলেট হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। সেই পস্টুলেটের আলোচনা হিসাবে শ্রোডিঙ্গার ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় একটা বেসিস সেট নিয়ে, সেই মেথডটা আমি ডিসক্রাইব করেছিলাম, সেটা আবার রিপিট করছি এখানে। ওকে, সলিউশন অফ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, এটা পড়ে যাই তাহলে হবে আর কি। এনার্জি আইগেনকেটস, এনার্জি আইগেনকেটস গুলোকেই আমাকে বেসিস হিসাবে ব্যবহার করতে হবে। এনার্জি আইগেনকেটস মানে হ্যামিল্টনিয়ান এনার্জি আইগেনকেটস গুলো আছে, আইগেনভেক্টরস গুলো আছে, সেগুলো হবে বেসিস, দে ফর্ম এ বেসিস। সেটাকে বলে এনার্জি বেসিস অথবা আইগেন বেসিস অফ হ্যামিল্টনিয়ান। ওকে,
Schrodinger equation allows us to calculate ket psi time t, এটা হচ্ছে state ket at time t, at some instant t, given the ket psi at an initial instant t naught, at an earlier instant t naught. Equivalently, from the Schrodinger equation, we can derive a time evolution operator, বড় হাতের t hat, is a function of t naught, t comma t naught. T naught হচ্ছে আদি সময়, t হচ্ছে পরবর্তী একটা সময়. So capital T is a time evolution operator from an initial instant, from an initial time t naught to a final instant t. এটা দিয়ে যদি আমি, which acting on ket psi at t naught, state vector, ket psi মানে হচ্ছে state vector at time t naught, ওটার উপরে ওই কেটের উপরে যদি ক্যাপিটাল টি দিয়ে অ্যাক্ট করাই, তাহলে আমি পেয়ে যাব একটা নতুন কেট পাবো, আর নতুন কেটটা হবে নাথিং বাট the state vector of the system at the later time t. Okay. এবং okay, to be able to evaluate the effect, calculate করার জন্য, to be able to evaluate the effect of the time evolution operator on a general initial state ket at time t naught. এটা হচ্ছে একটা general initial state তো ইচ্ছা মতো আমি চুজ করতে পারি. The initial state of the system could be any ket of the Hilbert. তাহলে time evolution operator effect on a general ket in Hilbert space কি হবে সেটা ওয়ার্কআউট করতে আমাকে জানতে হবে যে একটা বেসিস, এই time evolution operator effect on a given basis কি হবে সেটা যদি আমি জানি, তাহলে on বেসিস উপরে কি এফেক্ট হবে সেটা যদি আমি জানি, তাহলে যে কোনো আরবিট্রারি ভেক্টরের উপরে কি এফেক্ট হবে সেটা আমি জানবো, কারণ যে কোনো আরবিট্রারি ভেক্টরকে I can always write as a combination of the basis vectors. So, to be able to evaluate the effect of the time evolution operator on a general initial ket psi at time t naught, we must first know how it acts on the basis kets used in expanding psi of t naught. এখন it বলতে time evolution operator. Okay. The analysis simplifies if the basis kets are energy eigenkets. কেন? এনার্জি আইগেনকেটস হলে অ্যানালিসিস সিম্পল হবে, তার কারণ যে টাইম ইভলিউশন অপারেটরের যে ফর্মুলা আছে সেটা তো হ্যামিল্টন অপারেটর দিয়ে লিখেছি, কারণ শ্রোডিঙ্গার ইকুয়েশন আছে হ্যামিল্টনিয়ান অপারেটর। ওকে, সেই জন্য তাহলে আমি বেসিস কেট নেব, বেসিস কেটস গুলো কি নেব? এনার্জি আইগেনকেটস গুলোকেই। এনার্জি আইগেনকেটস মানে হ্যামিল্টনিয়ান অপারেটরের যে আইগেনকেটস গুলো আছে, আইগেন ভেক্টরস গুলো আছে উইথ ডিফারেন্ট আইগেন ভ্যালুস, সেই আইগেনকেটস গুলোকেই আমি বেসিস হিসেবে ব্যবহার করলে আমার পক্ষে সুবিধাজনক হবে। এখন দেখো, let us write the energy eigenkets as En A. n তো হচ্ছে 1 2 3 4 করে যাবে। এটা কি? এনার্জি গুলো তো ডিজেনারেট থাকতে পারে, আমি একটা জেনারেল নোটেশন নিচ্ছি। তাহলে এটা কি হবে? এটাকে বলতে পারো ডিজেনারেট ইন্ডেক্স। এনার্জি আইগেন ভ্যালু ইন নিয়ে তো অনেকগুলো স্টেট থাকতে পারে, অনেকগুলো স্টেট থাকতে পারে হলে অনেকগুলো স্টেট যদি থাকে তাহলে আমি বলবো যে ইএন, এই পার্টিকুলার ইএন ইজ নন ডিজেনারেট। তাহলে শুধুমাত্র ইএন দিয়ে এই স্টেটটাকে, এই আইগেনকেটকে লেবেল করা যাবে না। আদার প্যারামিটার্স এ টু uniquely label a particular eigenstate of H with a given eigenvalue En. এগুলাকে 1 নম্বর 2 নম্বর করে করব না, এটা কিভাবে করব? where A are eigenvalues of observables compatible with H, that is observables whose operators commute with H. এটা তো আলোচনা করেছিলাম কিভাবে লেবেলিং টার্ম করব। তার মানে আমাকে একটা সিএসসিও খুঁজতে হবে। সিএসসি এর মধ্যে একটা থাকবে H, আর H এর সঙ্গে থাকবে আরো কতগুলো অপারেটর যেগুলো H এর সঙ্গে কমিউট করে। তাহলে আমরা দেখিয়েছিলাম যে ওই যে সিএসসিও যেটা আছে, সেট অফ কমিউটেটিং অবজারভেবলস, প্রতিটা অবজারভেবলের করসপন্ডিং একটা করে হারমিশন অপারেটর আছে, দে হ্যাভ সাইমultaneous eigenvectors। তাহলে ওই সাইমultaneous eigenvectors কে I can label by the eigenvalues of all the operators of the CSCO। তার মধ্যে একটা হবে En,
আর বাকিগুলো একসঙ্গে লাম্প করে লিখেছি, রাইট? একটা হচ্ছে এইচ, ওই সিএসসিও যেটা কমপ্লিট সেট অফ কমিউটেটিং অবজারভেবলস, ওখানে এইচ আছে, আরো আছে, থাকতে পারে, আর দুইটা থাকতে পারে, একটা আরো এক থাকতে পারে, হোয়াট এভার, ডিপেন্ডিং আপন দ্য সিস্টেম। আরো অপারেটর আছে যেগুলো এইচ এর সঙ্গে কমিট করে। সেই সমস্ত অপারেটরের আইগেন ভ্যালু হচ্ছে এ। আইগেন ভ্যালুস গুলো মিলে একটা সেট তৈরি করেছি, সেই সেটটা হচ্ছে এ। তাহলে ওভারঅল ইএন এবং এ মিলে যে বড় সেটটা হলো, বড় সেটটা ইউনিক হবে। এইখানে কোনো দুটো আইগেন ভেক্টর এক হবে না। ওকে, আমি দুটো আইগেন ভেক্টর এক হতে পারে, কিন্তু এই ইএন এবং এ মিলে যে একটা সেট হবে, সেই সেটটা ডিস্টিংক্ট হতে হবে। ওই সেটটা ডিস্টিংক্ট, তার মানে ওই সেটে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট ডিস্টিংক্ট হতে হবে, সবগুলো এলিমেন্ট এক হয়ে যাবে না। ধরো আমার সিএসসিও এইচ এবং এইচ এর সঙ্গে কমিট করে, ধরো এরকম 5টা অপারেটর পাওয়া গেল, 5টা। তাহলে 5টা আইগেন ভ্যালু দিয়ে এই আইগেন কেটস গুলোকে লেবেল করা হবে। ওই 5টার মধ্যে একটা এনার্জি, বাকি 4টা এর ভেতরে আছে। তাহলে এনার্জি এবং বাকি 4টা আইগেন ভ্যালু দিয়ে যে সেট হলো, এই সেটে কটা এলিমেন্ট আছে? 5টা এলিমেন্ট আছে। এই 5টা এলিমেন্টের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তফাৎ হতে হবে। দুটো আইগেন ভেক্টর, দুটো ডিফারেন্ট আইগেন ভেক্টরের ওই 5 এলিমেন্ট সেটের একটা এলিমেন্ট তফাৎ হতে হবে অ্যাটলিস্ট। তার মানে সেটটা ডিস্টিংক্ট হতে হবে। এখানে 5টার মান সমান, আরেকটা স্টেটে 5টার মান সমান হলে তো বুঝবো না, তাহলে তফাৎটা কিভাবে বুঝবো? সিএসসিও নিলে সুবিধা হলো, সব মিলে যদি 5টা সিএসসিও পাওয়া যায়, 5টা আইগেন ভ্যালু দিয়ে প্রতিটা আইগেন কেটকে লেবেল করা হচ্ছে। এই 5টা এলিমেন্টস দিয়ে 5টা আইগেন ভ্যালু, এই 5টা প্যারামিটার নিয়ে যদি একটা সেট গঠন করি, তাহলে এই সেটটা ডিস্টিংক্ট হবে for different eigenstates of H or different eigenkets of H. তাহলে তাই বলছি, let's write the energy eigenkets as En, A, where A are eigenvalues of observables compatible with H. That is, observables whose operators commute with H. এটাকে বলতে পারো degeneracy index. We have H acting on ket ENA is equal to En times ket ENA. যে কোনো এর জন্য এখানে ভ্যারি করতে পারে। ওকে, যদি এ ভ্যারি করতে পারে, যদি এই পার্টিকুলার আইগেন ভ্যালু ডিজেনারেট হয়। ওকে, we can now expand the time evolution operator for conservative system, that is H is independent of time. এটা এমন একটা সিস্টেম নিলাম যেটার H সময়ের সঙ্গে ডিপেন্ড করে না। ক্লাসিক্যাল মেকানিক্সে H তো হচ্ছে এনার্জি সময়ের সঙ্গে ডিপেন্ড করে না, সময়ের সাথে পরিবর্তন হয় না, তার মানে এনার্জি কনস্ট্যান্ট আছে, তার মানে সিস্টেমটা হচ্ছে কনজারভেটিভ, ওইভাবে আসছে আর কি। তাহলে H যখন টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, সেই সিস্টেমটাকে আমরা বলে থাকি কনজারভেটিভ সিস্টেম। H টাইম ইন্ডিপেন্ডেন্ট হলে টাইম ইভলিউশন অপারেটর কি হবে সেটা তো আমরা আগে করেছি। এটাই তো হচ্ছে আমার টাইম ইভলিউশন অপারেটর ওভার দ্য টাইম ইন্টারভাল ফ্রম T0 টু লিটল t। এই ইন্টারভালে T0 থেকে T, এই ইন্টারভালে স্টেট ভেক্টরের যে টাইম ইভলিউশন অপারেটর আছে, সেটার প্রকাশ এই রূপ হবে, ডান দিকে যেটা আছে সেটা। যদি এই Hটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে Hটা তো হারমিশিয়ান, H এর সঙ্গে একটা I আছে, মাইনাস সাইনটা শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে আসে মাইনাস সাইন, আর T মাইনাস T0। H হচ্ছে হারমিশিয়ান অপারেটর, আর এটা এক্সপোনেনশিয়াল ফর্মে আছে। তাহলে H এর সঙ্গে যেহেতু I আছে, এই I থাকার জন্য এই পুরো অপারেটর কিন্তু ইউনিটারি হয়েছে। H is a Hermitian operator.
আর এখানে আই না থাকলে কিন্তু এটা হারমিশন অপারেটর হতো, টাইম ইভলিউশন অপারেটর তখন হারমিশন অপারেটর হতো। কিন্তু আমি তো হারমিশন অপারেটর চাচ্ছি না, আমি চাচ্ছি টিটা ইউনিটারি অপারেটর হোক, এবং আমি টিটাকে ডিডিউস করেছি শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে, এটা ডিডিউস করেছি। তাহলে অটোমেটিকলি এই আই এসে গেছে, ওই তো মাইনাস সাইন, মাইনাস সাইনটা ইম্পর্টেন্ট না, এখানে আই এসছে। আই আসার জন্য এখানে এই পুরো জিনিসটা মানে হচ্ছে টাইম ইভলিউশন অপারেটর ইউনিটারি হয়েছে। ইউনিটারি আমি চাচ্ছিলাম, ইউনিটারি হোক, না হয়তো অসুবিধা হতো। ইউনিটারি হলে কি সুবিধা? ইউনিটারি অপারেটর হলে হওয়া মানে হচ্ছে স্টেট ভেক্টর কেট সাই এর নর্ম আনচেঞ্জ থাকবে। আদি সময় টি নটে যে স্টেট ভেক্টর ছিল সেটার নর্ম স্টেট ভেক্টর পরিবর্তিত হয়ে পরবর্তী যে কোনো একটা মুহূর্তে টিতে নতুন স্টেট ভেক্টর যেটা পাবো সেটার নর্ম একই থাকবে, যদিও স্টেট ভেক্টরের পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনটা টাইম ইভলিউশন অপারেটর দিয়ে আমি করতে পারি, অথবা শ্রোডিঙ্গার সলভ করে আমি আনতে পারি। সাই পরিবর্তন হচ্ছে, তবে সাই এর নর্ম পরিবর্তন হচ্ছে না। শ্রোডিঙ্গার ইকুয়েশন কনসার্ভস দ্য টাইম ইভলিউশন অপারেটর কনসার্ভ দ্য নর্ম। নর্ম কনসার্ভ করতে গেলে এই টাইম ইভলিউশন অপারেটর কিন্তু ইউনিটারি হতে হবে। ইউনিটারি না হলে কিন্তু নর্ম কনসার্ভ করবে না। আমি নর্ম কনসার্ভ করুক এটা চাই। কেন চাই? নর্ম কনসার্ভ না হলে কি ক্ষতি হতো? আমি তো চাই যে টোটাল প্রবাবিলিটি কনস্ট্যান্ট থাকুক, কারণ টোটাল প্রবাবিলিটি 1। ওকে, তাহলে the fact that norm is conserved, তার মানে আদিতে যদি আমি স্টেট ভেক্টরকে নরমালাইজ করে নেই, পরবর্তীতেও স্টেট ভেক্টর নরমালাইজ হয়ে যাবে। নরমালাইজ করা মানে হচ্ছে ভেক্টরটার নর্ম 1 করে দেব। 1 করা মানে হচ্ছে যত এক্সপেরিমেন্টই করি না কেন, এক্সপেরিমেন্টে ভিন্ন ভিন্ন জিনিস পাওয়া, অপশন, ভিন্ন ভিন্ন আইগেন ভ্যালুগুলো পাওয়ার যে প্রবাবিলিটি আছে, সবগুলো প্রবাবিলিটি যোগ দিলে তো 1 হবে। জানি টোটাল প্রবাবিলিটি ইজ অলওয়েজ 1, তাহলে টোটাল প্রবাবিলিটি 1 তো থাকতেই হবে। আদিতে 1 হলে পরবর্তীতে 1 থাকতে হবে। ওকে, এটাকে বলে কনজারভেশন অফ টোটাল প্রবাবিলিটি। এটা অবভিয়াস ফ্যাক্ট, কারণ টোটাল প্রবাবিলিটি সবসময় নর্মালাইজ টু 1 হয়। তো টোটাল প্রবাবিলিটি করলে এই নর্মালাইজেশনটা পরিবর্তন হতে পারবে না। তো নর্মালাইজেশন বজায় থাকছে মানে প্রবাবিলিটি কনসার্ভ থাকছে অনেক সময়। ওকে, এখন আমি আমার অঙ্কর সুবিধার্থে এই টি নটটাকে 0 ধরবো, তা আদি সময়টাকে 0 ধরবো। তাহলে বারবার এই টি মাইনাস টি নট না লিখে টি লিখলেই চলে। তাহলে উই হ্যাভ টেকিং টি নট ইকুয়াল ফর সিম্পলিসিটি, আমার টাইম ইভলিউশন অপারেটর হলো এটা। এখানে কিন্তু টাইম ইভলিউশন অপারেটর ফ্রম ইনিশিয়াল টাইম 0 টু এ ফাইনাল টাইম টি, এটা লাগতো টি, এটাই বলছে। এটাকে আমি প্রকাশ করব ইন দ্য বেসিস, এটার একটা রিপ্রেজেন্টেশন করব ইউজিং দ্য বেসিস। কোন বেসিস? এই ক্যাটগুলোকে নিয়ে বেসিস। আচ্ছা, খেয়াল রাখতে পারো এই বেসিস গুলো কিন্তু তোমার অর্থনর্মাল বেসিস। ওকে, এটা তো হয়তো খেয়াল আছে তোমাদের, এই খেয়ালগুলো রাখতে হবে সব সময়। আমি একটু আমার ডকুমেন্ট ক্যামেরায় যাই। এই যে সেটটা আছে get en a, এই সেটটা কিন্তু they form an orthonormal basis. The members of this set, they are orthogonal to each other and at the same time normalized. তার মানে en comma a en comma a prime equal to delta n prime delta a prime. এটা নর্মালাইজড, এটা হচ্ছে নর্মালাইজেশন। এখানে কিন্তু ইন্ডেক্স আসলে দুটো, আসলে ইন্ডেক্স দুটো কি 6টা, এটা উৎস আছে, এই দুটো লিখেছি কারণ এই যে এখানে
এটা একটা ইন্ডেক্স, এখানে যে কটা আছে, এখানে যে 5টা থেকে 5টা, এটা মিলে যদি একটা 5 এলিমেন্ট সেট হয়, ওই সেটের প্রতিটা এলিমেন্ট সমান হতে হবে। ওকে, তাহলে এ এবং এ প্রাইম, তাহলে এ এবং এ প্রাইম সমান হবে। দুটা সেট সমান হয় কখন? দুটো সেটের প্রতিটা এলিমেন্ট যাতে সমান হয়। ওকে, যাই হোক, এখানে দুটো ইন্ডেক্স দিয়ে লিখেছি, কিন্তু এটা কিন্তু আসলে সেট এ, এটা কিন্তু একটা ইন্ডেক্স না, আসলে এ ইজ এ সেট। সব মিলে সিএসসিও যদি 6টা পাওয়া যায়, তার মধ্যে একটা, 6টার মধ্যে একটা হ্যামিল্টনিয়ান, আর বাকি যেগুলো আছে এ বি সি ইত্যাদি, এখানে আছে 5টা। এই 5টারও তো আইগেন ভ্যালুজ আছে। সে আইগেন ভ্যালু নিয়ে যে একটা সেট করবে, সেটা হচ্ছে ছোট হাতের এ। কারণ আমি এখানে ইএনটা আলাদা লিখেছি, আমি ইএনটাকে ওই সেটের সঙ্গে দিয়ে দিতে পারতাম, তাহলে 6 হতো, 6 এলিমেন্ট সেট হতো। ইএনটাকে ওই সেটের সঙ্গে দেইনি, ইএনটাকে আলাদা রেখেছি, কারণ ইএনকে আমি এমফেসাইজ করতে চাই। কারণ আই ওয়ান্ট টু এমফেসাইজ দ্য ফ্যাক্ট দ্যাট এই কেটস গুলো আর আইগেন কেটস অফ এইচ, এইচটাকে এমফেসিস দিতে চাচ্ছি বেশি। কেন? কারণ টাইম এভলিউশন অপারেটর এইচ আছে, সেই জন্য। সুতরাং ইএনটাকে আলাদা করে বাকি আইগেন ভ্যালুস দিয়ে একটা সেট গঠন করলাম, সেই হচ্ছে এ। এখানে কত ডাইমেনশন আছে, কয়টা প্যারামিটার আছে, উচ্চ রেখেছে আর কি। আর কমপ্লিটনেস কন্ডিশন কিভাবে লিখব? সাম ওভার এন, সাম ওভার এ ইএন এ, এটা হচ্ছে আইডেন্টিটি, এটা হচ্ছে কমপ্লিটনেস। ওকে, তাহলে এটা আমার বেসিস, যদি যে কোনো অপারেটর ও যদি থাকে, আর বেসিস যদি থাকে এটা কেটাই, এই বেসিস ব্যবহার করে একটা অপারেটরের কিভাবে লেখা যায়, অপারেটরকে এইভাবে লেখা যায়। এই দেখো, অপারেটর ও আছে, এখানে আমি এইভাবে লিখতে পারি, বাঁদিকে আইডেন্টিটি, মাঝখানে ও। এটা তো ওকে। এখন এই আইডেন্টিটির পরিবর্তে এটা লেখো, প্রথম আইডেন্টিটির পরিবর্তে লেখো সাম ওভার আই গেট আই, এভাবে লিখলাম। মাঝখানে অপারেটর ও আছে, আর ডান দিকের আইডেন্টিটির জন্য লিখলাম সাম ওভার জে গেট জে আছে। এখন একসঙ্গে মিলিয়ে লেখো, তাহলে এখানে হচ্ছে সাম ওভার আই আছে, সাম ওভার জে আছে, এখানে আছে গেট আই, আর এইখানে আছে, এখানে হবে গেট, এটা হবে ব্রা আই, মাঝখানে অপারেটর ও, ডান দিকে অপারেটর গেট জে, আর আছে ব্রা জে। এভাবে লেখা, কোনো অপারেটরকে এভাবে লেখা যাবে। এই যে এটা কিন্তু একটা নাম্বার, এটাকে বলে আইজে ম্যাট্রিক্স অফ দ্য অপারেটর ও ইন দ্য বেসিস গেট আই। ওকে, ইন দ্য বেসিস, এটাকে বলা হবে ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দ্য অপারেটর ও। এখন আই যেগুলো যদি ডিসক্রিট হয় আই, তাহলে এগুলো ম্যাট্রিক্স আকারে লিখতে পারি, O11, O12, O51, 57 এভাবে লেখা যাবে ডিসক্রিট। আর আই যে যদি কন্টিনিউয়াস হয়, যদি আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে যেতাম, আই যেত তখন ডিসক্রিট ইন্ডেক্স হতো না, কন্টিনিউয়াস ইন্ডেক্স হতো। তখন আমি বলতাম, ধরো তখন আই যদি এক্স হয়, জে যদি এক্স প্রাইম হয়, আমি বলবো ও, আমি এটা বলতে পারতাম ও এক্স এক্স প্রাইম, এভাবে লিখতে পারতাম। এভাবে না লিখে আমরা, যেহেতু এক্সটা কন্টিনিউয়াসলি ভ্যারি করছে, এক্স প্রাইমও কন্টিনিউয়াসলি ভ্যারি করছে, এইভাবে ইন্ডেক্স নোটেশন না দিয়ে এই ফাংশনাল নোটেশন দিতাম তখন, এক্স এক্স প্রাইম। ওকে, সো নোটেশনটা একটু ভ্যারি করবে, whether you'll give index notation or functional notation, that depends upon whether your basis set is discrete or continuous. Okay,
সেটা আমি ব্যবহার করতে যাচ্ছি। আমি আবার শেয়ার স্ক্রিন করি। ওকে, এই যে অপারেটর আছে এটাকে আমি লিখছি এখন আমার বেসিস। আমার বেসিসটা কিন্তু হচ্ছে আমার বেসিসটা প্রকাশ করেছি এভাবে, কেট ইএন এ, ওভাবে বেসিস সেটগুলো এখানে দিয়েছি। কেট ইএন প্রাইম এ প্রাইম, ব্রা ই প্রাইম এ প্রাইম, সাম ওভার এন প্রাইম এম প্রাইম, এটা তো আইডেন্টিটি। আবার এই অপারেটর ডান পাশে আছে কেট ইএন এ বাই ইএন এ সাম ওভার এন এ, তা ওটাও তো আইডেন্টিটি হলো, মাঝখানে অপারেটর বসে আছে। তাহলে এখন দেখো এই অপারেটর বাঁ দিকে আছে ব্রা ইএন প্রাইম এ প্রাইম, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এলিমেন্ট বলতে পারো অফ দি অপারেটর। ওকে, এটা ডায়াগোনাল। এই ম্যাট্রিক্স এলিমেন্ট বলবো ডায়াগোনাল ইন এনার্জি। ওকে, ইজ ডায়াগোনাল। কেন? কারণ দিস কেটস, এই কেট ইজ অ্যান আইগেন কেট অফ এইচ। এটা হচ্ছে বড় কথা, এটা আইগেন কেট হওয়াতে সোজা হলো। তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস আই এইচ টি বাই এইচ কাট অ্যাক্টিং অন কেট ইএন এ আমাকে কি দেবে? আমাকে দিবে ই টু দ্য পাওয়ার মাইনাস এইচ, যখন এই কেটের উপরে অ্যাক্ট করে কি দেয়? ইএন টাইমস কেট ইএন কমা এ। ওকে, তাহলে এ ফাংশন অফ এইচ অ্যাক্টিং অন ইএন এ আমাকে কি দেবে? এ ফাংশন অফ ইএন টাইমস কেট ইএন এ। তাহলে এখানে এইচটাকে আই ক্যান রিপ্লেস বাই ইএন, বিকজ দিস কেট is an eigenket of H operator with eigenvalue En. ফলে this operator H can be replaced by the number En. তখন it becomes a phase factor. তখন এটাকে বাইরে নিয়ে যাব, ম্যাট্রিক্স এলিমেন্টে বাইরে নিয়ে যাচ্ছে, সেটা একটা সংখ্যা। বাইরে নিয়ে গেলে আমার থাকবে কি? থাকবে শুধু কেট ইএন এ, আর বাঁ দিকে থাকবে ব্রা ইএন প্রাইম এ প্রাইম। ওই স্কেলার প্রোডাক্ট যদি করে ফেলি তাহলে কি হবে? ডেল্টা এন এন প্রাইম, ডেল্টা এ এ প্রাইম। ওই ডেল্টা দুটো ডেল্টা ফাংশনের সাহায্যে একটা সাম করে ফেলো, এখানে এন প্রাইম এ প্রাইমের উপর সামটা করে ফেললাম। সামটা করলে যেখানে যেখানে এন প্রাইম আছে এন প্রাইমকে রিপ্লেস করে দেবো এন, যেখানে যেখানে এ প্রাইম আছে এ প্রাইমকে রিপ্লেস করে দেবো বাই এ, আর এই সামটা তুলে দেবো কারণ সাম করে ফেলেছি। থাকবে শুধু সাম ওভার এন এ। তাই থাকলো এই এখানে হয়ে গেল ইএন এ, মাঝখানে রইল এখান থেকে নাম্বারটা রইল ই টু দ্য পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ কাট, আর বাঁ দিকে থাকলো শুধু এই ব্রা ইএন এ। তাহলে এই অপারেটরকে এইভাবে লিখলাম, সোজা হলো। নর্মালি আই ডাবল সাম ওভার এন এ সাম ওভার এন প্রাইম এ প্রাইম। এই ডাবল সামটা সিঙ্গেল সাম হলো, তার কারণ বেসিস গুলো যেটা নিয়েছি, বেসিস গুলো হচ্ছে আইগেন কেট অফ এইচ। এভাবে লিখলাম। তাহলে টাইম ইভলিউশন অপারেটর লিখে ফেললাম ইউজিং এ পার্টিকুলার বেসিস। সেই বেসিসটা হচ্ছে এনার্জি বেসিস। ওকে, আমার কাজ হয়ে গেছে, এখন আমি সবকিছু করতে পারবো। ওখানে দেখাচ্ছিল। তাহলে এটা যদি আমার টাইম ইভলিউশন অপারেটর হয় তাহলে তো আমার শ্রোডিঙ্গার ইকুয়েশন আমি তো পেয়ে, আমার সবকিছু হয়ে গেছে, সলভ হয়ে গেছে। এখন দেখো আমি আবার স্টপ শেয়ার করছি। টি অপারেটর ওভার দি টি, ছোট হাতের টি কমা ছোট হাতের টি নট, এইভাবে লেখা হবে summed over NA, summed over NA, get En of ENA e to the power minus I En, এখানে এটা 0 comma t, ENT
by h cut bra ENA এভাবে লিখেছি। এটা দিয়ে আমি কি পাবো? আমি যদি স্টেট ভেক্টর এট টাইম 0 জানি, এই টাইম ইভলিউশন অপারেটর অ্যাক্ট করে by using this time evolution operator t, 0, I'll get state vector at time t. এটা পাবো। তাহলে ইকুয়েশন লিখতে গেলে আমি ইকুয়েশন লিখবো এইভাবে, psi at time t is equal to t, 0, psi at time 0, এই তো, or psi at time t is equal to summed over n a ket en a into the power minus I en t by h cut bra en a, এটা আসলে লিখলাম জাস্ট এই টি লিখলাম, আর বাঁ দিকে সবার ডানে আছে psi at naught। এই যে এখানে হলো, এটা তো একটা স্কেলার প্রোডাক্ট psi naught এবং en এর সঙ্গে, এটাকে বলা হয় কম্পোনেন্ট অফ ket psi naught ইন দ্য ডিরেকশন ENA। তাহলে সেটাকে আমি লিখবো এভাবে, CNA at time 0, CNA at time 0। খেয়াল রাখো, তাহলে CNA at time 0, আর তাহলে আমি কি পেলাম, psi t is equal to summed over NA CNA at time 0, CNA at time 0, এটা আগে লিখি, তারপরে এই ফেজ ফ্যাক্টরটা লিখি e to the power minus I en t by h cut ket ENA। আর তার মানে কি পেলাম, I found an expression, I found the linear combination of the state vector time t in terms of the basis set ENA। আর সাইজ 0 কে এইভাবে পেয়েছিলাম, সাইজ 0 কে কিভাবে লেখা যায়, সাইজ 0 কেও তো এইভাবে লেখা যায়, summed over NA, ওকে, ENA bra ENA psi 0, এটা তো হচ্ছে CNA 0, তার মানে psi at 0 is summed over NA CNA 0, এভাবে লিখেছি। এটা কি, it's an expansion of psi A of psi at time 0 in terms of the basis set, এটা basis set, এটা হচ্ছে এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট, এগুলো আমার জানা আছে, তার মানে এটা আমি জানি, I know the state vector time 0। আমার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী সময়টিতে স্টেট ভেক্টর কি হবে, স্টেট ভেক্টর কি হবে তা আমি জেনে গেলাম, ওকে, এইটা হবে। তার মানে একই পরবর্তী সময়ে স্টেট ভেক্টরের লিনিয়ার এক্সপ্যানশন যখন করব ইন টার্মস অফ দ্য সেম বেসিস সেট, এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট গুলো শুধু মাল্টিপ্লাইড হবে বাই দিস স্পেস ফ্যাক্টর, আর কিছু না, মাল্টিপ্লাইড হবে বাই দিস স্পেস ফ্যাক্টর, খুব সোজা। তাহলে আমার সলিউশন হয়ে গেল। Each of the expansion coefficients here would be multiplied by the corresponding phase factor e to the power minus ENT by h cut। তাহলে আমি পরবর্তী সময়ে এটা পাবো, স্টেট ভেক্টর পাবো। এটা 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 ওখানে করা আছে সব। ওকে, যেটা বলছিলাম, ওকে, এটা বলছি, the time evolution operator expanded in this form, ওই ফর্মে যখন এক্সপ্যান্ড করব, এইভাবে এক্সপ্যান্ড করব,
time evolution operator expanded in this form enables us to solve any initial value problem. Once the expansion of the initial state ket in terms of the basis energy eigenkets is known, or Cn0. As an example, suppose that initial state ket expansion reads, এটা তো হচ্ছে initial state keter expansion in terms of the basis ket, basis set. Basis set হচ্ছে eigenkets of H. এটা হচ্ছে expansion coefficient. এটাকে বলেছিলাম Cna0. জেনে এটা আমার জানা আছে, তার মানে এই কোএফিসিয়েন্টগুলো আমি জানি, জানা মানে আর এগুলো তো জানি, তার মানে আমি স্টেট ভেক্টর এট টাইম 0 আমার জানা আছে। দেন উই হ্যাভ, এটার উপরে যদি ওই ই টু দ্য পাওয়ার মাইনাস আই এইচ টি বাই এইচ কাট দিয়ে এক করি, তাহলে আমি পাবো এটা। একই এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, কিন্তু এক্সপ্যানশন একই দেখাচ্ছে, শুধু একটা ছোট্ট পরিবর্তন। এখানে ছিল Cna0, এখানে ওটা আছে, কিন্তু ওটাকে গুণ হয়ে গেল বাই দি করসপন্ডিং ফেজ ফ্যাক্টর ই টু দ্য পাওয়ার মাইনাস int বাই এইচ কাট। ইন আদার ওয়ার্ডস, এই কথাটাকে ভাষায় বলছি, ইন আদার ওয়ার্ডস the expansion coefficients change with time as time 0 তে expansion coefficient যা ছিল এটা হয়ে গেল ওইটা গুণ এই phase factor. Note that this expression is true only when the basis set of states are the energy eigenkets. যে কোনো বেসিস নিলে হবে না, এনার্জি বেসিসে সত্যি হবে। এনার্জি basis, the expansion coefficient at time t is very simply related to the expansion coefficient at time 0. Okay. তাহলে সামারি করে বলি, এটা হচ্ছে, এটা আমার হয়ে গেছে কাজ, এটাই সলিউশন, এইভাবেই করব। এটা কিন্তু ইম্পর্টেন্ট বলে সামারি করে করছি। সামারি বারবার করে বলা আর কি তোমাদেরকে। নোট 7 একবার বললাম, এইখানে আবার বললাম, আবার সামারি করে বললাম, 3বার 4বার বলা হচ্ছে যাতে এগুলো তোমরা না ভুলো। 3বার 4বার 5বার পড়ার পরেও ভুলে গেলাম তাহলে চলবে না, এক পর্যায়ে মনে থাকতে হবে। ওকে, লাইফ লং ভুলে যাচ্ছি, পড়েই যাচ্ছি, ভুলেও যাচ্ছি, তাহলে তো কাজ না, এক পর্যায়ে গিয়ে মনে রাখতে হবে। তো সামারি, when H does not depend explicitly on time, to find the state vector psi at time t given the state vector ket psi at time 0, proceed as follows. এভাবে proceed করো। এই যে state vector at time 0, psi at 0, expand ket psi at time 0 in terms of the eigenkets of H which form a basis. Energy basis expand করো, অন্য basis নয়। অন্য বেসিসের এই মেথড খাটবে না। এক্সপ্যান্ড করলাম, যেহেতু আমি বলেছি আগে থেকে, এটা আমি জানি, এই এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট কি হবে সেটাও আমি জানি, কারণ এই আইগেনকেটস গুলো তো আমার করাই আছে। এই এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট নাথিং বাট ওভারল্যাপ অফ দ্য স্টেট কেট উইথ দ্য বেসিস ভেক্টর। এটা হচ্ছে বেসিস ভেক্টর ইএনএ। এরকম অনেক বেসিস ভেক্টর আছে, সেই জন্য সাম করেছি, সাম ওভার এনএ। এটা হচ্ছে কম্পোনেন্ট of the state vector at time 0 in the direction কথাটা কোটের মধ্যে, in the direction na, হাজারো ডিরেকশন আছে, প্রতিটা ডিরেকশন লেবেল বাই na। ওকে, এই জন্য সাম ওভার na করে নিতে হবে। ডিরেকশন কথাটা জাস্ট 3-ডাইমেনশনাল ইউক্লিডিয়ান ভেক্টর থেকে আমি বড় করেছি। ওকে, অথবা ওভারল্যাপ বলতে পারো। ওভারল্যাপ, কার ওভারল্যাপ? of psi naught with the eigenket ENA, overlap. Overlap অথবা it's a scalar product of the ket ENA on the left with scalar vector psi naught on the right, scalar product. এটাকে স্কেলার প্রোডাক্ট, দুটা কেটের মধ্যে স্কেলার প্রোডাক্ট হয়, একটা ব্রা একটা কেটের মধ্যে স্কেলার প্রোডাক্ট হয় না।
that scalar product between the ket ENA on the left and ket psi naught on the right is equivalent to action of bra ENA on psi naught. যে কোনো ব্রা যে কোনো ক্ষেত্রের উপর এক করে একটা সংখ্যা দেয়, তো এটা একটা সংখ্যা। এভাবে এক্সপ্যান্ড করো আগে, এটা আমার জানা আছে। নাও পরবর্তী স্টেপ, to obtain the ket psi at time t, to obtain the state vector at time t, to obtain the state ket at time t for arbitrary time t, arbitrary t, multiply each coefficient CNA 0, প্রতিটা কোএফিসিয়েন্টকে মাল্টিপ্লাই করো বাই দিস ফেজ ফ্যাক্টর e to the power minus I n t by h cut, where en is the eigenvalue of h associated with the ket ENA. এই ket ENA এর সঙ্গে যে h এর eigenvalue, এটা তো হচ্ছে eigenket of h with eigenvalue en। তাহলে CNA কে গুণ দিতে হবে by e to the power minus I en t by h cut। ওকে, তাই বলছি। তোমার সলিউশন হয়ে গেল। এটাকে বলে একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমি বললাম। I know the ket, state ket at time 0. In other words, I know the expansion coefficient at time 0. So I can find the expansion coefficient at time t. এটা হচ্ছে expansion coefficient at time t, একই basis. So whole thing gives me the state ket at time t. আমার সলিউশন শেষ হয়ে গেল। এখন আমি একটু স্টেশনারি স্টেট কাকে বলে সেটা নিয়ে আলোচনা করতে চাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। An important special case is when the initial ket, the initial state ket, এটা হচ্ছে state ket। খেয়াল রাখতে হবে, আমার কিন্তু ফর্মালিজম অনেক কেটস আছে, স্টেট কেট আছে, বেস কেট আছে, একটার সঙ্গে আরেকটা ইয়ে রাখতে হবে, তফাৎ রাখতে হবে অ্যাটলিস্ট। এই যে কেট ইএনএ এগুলো আছে, এগুলো কিন্তু বেসিস কেট আর সাইট স্টেট কেট। অবশ্য একটা বেসিস কেট স্টেট কেট হতে পারে, সাইট একটা আরবিট্রারি কেট, এটা স্টেট রিপ্রেজেন্টস আর এটা হচ্ছে বেসিস। ওকে, স্টেশনারি স্টেটস কাকে বলে? An important special case occurs when the state ket at time 0 is itself an eigenket or eigenstate of h or an eigenvector of h. ওই বেসিস ভেক্টরের মধ্যে যে কোনো একটা, অথবা একই আইগেনভ্যালু নিয়ে যদি অনেকগুলো ভেক্টর থাকে সমষ্টি। ওকে, an important special case is when the state vector psi at time 0 is itself an eigenstate of h. তখন কিন্তু the expansion h at t naught then involves only the eigenstate with the same eigenvalue, for example en. এটাই যদি আমার eigenstate হয় with eigenvalue en, তাহলে কি অবস্থা হবে? তখন স্টেট কেটের এক্সপ্যানশন এইভাবে লিখবো, sum over a CNA 0 ENA, সাম ওভার এন থাকছে না। এভাবে লিখতে বাধ্য হলাম তার কারণ এই পার্টিকুলার এইচ এর পার্টিকুলার আইগেনভ্যালু ইএন কুড বি ডিজেনারেট। এই ডিজেনারেসি ইন্ডিকেট করে এ দ্বারা, ফলে আই হ্যাভ টু রিটেইন দ্য সাম ওভার এ। তাহলে এখানে আমি এইভাবে লিখবো, ইনিশিয়াল স্টেট ইজ অ্যান আইগেনকেট অফ এইচ উইথ আইগেনভ্যালু ইএন। ওকে, ফলে I have to write it as a combination of A, CNA 0 ENA. এগুলো কি? এগুলো হচ্ছে represents eigenvalues of other operators that commute with H. EN text রেখে, okay, I can vary the এটাকে fixed রেখে I could have many eigenstates of H. En, this eigenvalue En could be, say, 10-fold degenerate. তার মানে En টাকে কনস্ট্যান্ট রেখে বাকি আইগেনভ্যালু আমি
10 বার 10টা ডিস্টিংক্ট সেট অফ বাকি আইগেন ভ্যালুস গুলো পাবো। ওই বাকি আইগেন ভ্যালুস গুলো দিয়েই আমি 10টাকে ডিস্টিংশন করব। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর না বলে এই স্টেটস গুলোকে লেবেল হবে বাই দি আইগেন ভ্যালুস অফ দি আদার কমিউটেটিং অবজারভেবলস। সুতরাং ওই আদার কমিউটেটিং অবজারভেবলস এর উপরে সাম করতে হবে, তার মানে ডিজেনারেট ইন্ডেক্স এর উপরে সাম করতে হবে। ইএনটা হচ্ছে ডিজেনারেট। আর যদি ডিজেনারেসি না থাকতো তাহলে আর সাম ওভার এও লাগতো না। তাহলে কিন্তু এই যে সাই লিখলাম, দিস সাই, এই সাইটা is an eigenket of H with eigenvalue En. In this formula, there's no sum over n. Sum over n থাকলে কিন্তু আর eigenvalue থাকতো না, eigenstate হতো না, eigenket হতো না এটা। তাহলে সেই রুল অ্যাপ্লাই করো, সেই রুল অ্যাপ্লাই করে ওই যে সামারিতে যে রুলটা দিয়েছি সেই রুল অ্যাপ্লাই করে at time 0 যদি আমি আমার এক্সপ্যানশনটা এইটা হয়, সাম ওভার n নাই, তাহলে at time t কি হবে? জাস্ট এটাকে cn0 কে রিপ্লেস করো বাই cn0 e to the power minus int by h cut, সাম ওভার n নাই, সাম ওভার a আছে। ওকে, এখন যেহেতু সাম ওভার n নাই এখানে, এটা তো আমি বাইরে নিয়ে কনস্ট্যান্ট হিসাবে লিখতে পারি, কারণ এটা তো ইএন তো আর এর উপর নির্ভর করে না। তাহলে এটাকে আলাদা করে লিখলাম, ফ্যাক্টর করে লিখলাম, আর বাকি থাকলো কি cn0 en a, এই পুরোটা হচ্ছে psi at t equals 0। তার মানে কি, in this case psi of t state vector at time t differs from the state vector at time 0 by a phase factor। এটা তো phase factor, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার whose modulus is 1। তাহলে এটা নরমালাইজ থাকলে এটাও নরমালাইজ, ঠিক আছে, they differ only by a phase factor। if two kets, এখানে দুটো কেট আছে, একটা কেট হচ্ছে লিখেছি psi at time t equal to 0, আর এটা আরেকটা ভিন্ন কেট psi at time, these two kets mathematically differ by a phase factor। এই ধরনের যদি হয় তাহলে এই দুটো কেট কিন্তু then the same physical state। two kets which differ by a multiplicative constant, okay, সে মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্টের মডুলাস হচ্ছে 1, মডুলাসটা 1 করলাম তার কারণ আমার নরমালাইজেশনটা আনচেঞ্জ থাকবে, অটোমেটিক থাকছে। psi of t naught, psi at t naught যদি নরমালাইজ টু 1 করি, এটাও নরমালাইজ টু 1 থাকছে। ফলে এখানে যদি একটা কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টের মডুলাস 1 হতে হবে, দ্যাট মাস্ট বি এ ফেজ ফ্যাক্টর। What about these two kets differ by a multiplicative constant, and that constant has a modulus 1, সেই জন্য এটাকে বলে phase factor। If two kets differ by a multiplicative constant, they represent the same state। Thus, the states ket psi at time t and ket psi at time 0, these states, এই দুটো state therefore differ only by the global phase factor e to the power minus int by h cut। গ্লোবাল মানে হচ্ছে এই ফেজ ফ্যাক্টর এক্স এর উপর নির্ভর করে না, পজিশনের উপর নির্ভর করে না, তোমার সিস্টেমটা কোথায় আছে সেটা, এটা গ্লোবাল ফেজ ফ্যাক্টর বলে, কারণ ইটস নট, দেয়ার ইজ নো এক্স হিয়ার, e to the power minus int by, ফেজ ফ্যাক্টরটা এক্স এর ফাংশন নয়, টি এর ফাংশন কিন্তু এক্স এর ফাংশন নয়, a phase factor। And so these two states are physically indistinguishable, physically তারা indistinguishable, they represent the same thing। যেহেতু physically indistinguishable, from this we conclude that all physical properties of a system, all physical properties of a system whose state ket is an eigenket of H do not vary with time। যে কোনো প্রপার্টি নাও না কেন,
যেগুলো আমি এক্সপেরিমেন্ট করে বের করতে পারি, সেগুলো সময়ের সঙ্গে ভ্যারি করবে না। ধরো যে কোনো অপারেটর এক্সপেকটেশন ভ্যালু, যে কোনো অপারেটর এক্সপেকটেশন ভ্যালু যদি আমার স্টেটটা থাকে আইগেন কেট অফ এইচ, যে কোনো অপারেটর এক্সপেকটেশন ভ্যালুর সময় নির্ভর করবে না। The eigenstates of H are therefore called stationary states. তার মানে সিস্টেমটার প্রপার্টি মোটেই চেঞ্জ করবে না। ওকে, যদি সিস্টেমটার স্টেট ভেক্টর থাকে স্টেশনারি স্টেট, যদি সিস্টেমটার স্টেট যদি হয় স্টেশনারি স্টেট, তার মানে সিস্টেমটার স্টেট যদি হয় এইচ এর একটা আইগেন স্টেট, আদিতে যদি এইচ এর আইগেন স্টেট থাকে উইথ সাম আইগেন ভ্যালু en, পরবর্তী সময়েও এইচ এর আইগেন স্টেট থেকে যাবে উইথ দ্য সেম আইগেন ভ্যালু en, কারণ দিস টু স্টেটস simply differ by a phase factor. These two states, the states at time 0 and state at time t, differ by a phase factor. State at time 0 and state at time t differ by a phase factor. যদি এটা eigenket হয় of h with eigenvalue en, এটা eigenket যদি হয় তাহলে এটাও eigenket হবে with the same eigenvalue. Stationary state. স্টেশনারি স্টেটে যে কোনো অপারেটর এক্সপেকটেশন ভ্যালু সময়ের সাথে পরিবর্তন হয় না। আর স্টেটটা যদি স্টেশনারি স্টেট না হয়, স্টেটটা টাইম 0 অথবা টাইম টি যদি এইচ এর আইগেন স্টেট না হয়, তাহলে কিছু কিছু অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু সময়ের সাথে পরিবর্তিত হয় না, আর অন্যগুলোর সময়ের সাথে পরিবর্তন হয়। আর স্টেটটা যদি স্টেশনারি স্টেট হয়, তাহলে সব অপারেটর এক্সপেকটেশন ভ্যালু সময়ের সাথে কনস্ট্যান্ট থাকে, পরিবর্তিত হয় না। খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একটু এই সাটেলটি তোমাদের মেনটেন করতে হবে। যেমন আমি তো আগে প্রকাশ করেছি, আমি এখন একটু স্টপ শেয়ার করে আমার যে কোনো স্টেট সাই থাকুক না কেন, যে কোনো স্টেট সাই, স্টেশনারি স্টেট হোক কিংবা না হোক, যে কোনো স্টেট সাই, সিস্টেমটা স্টেট যদি একটা আরবিট্রারি ক্যাট সাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেই স্টেটে I h cut time derivative of the expectation value of any operator A is simply expectation value of the commutator of A with H. যে কোনো স্টেটে এটা ক্যালকুলেট করছো, এই ফর্মুলাটা সত্যি। ওকে, এখন in general এটা কনস্ট্যান্ট হবে if A commits with H, এটা in general. Okay, for any psi স্টেট যাই হোক না কেন, এই স্টেট সাই যাই হোক না কেন, যদি এ এইচ এর সঙ্গে করে, তাহলে এ এর এক্সপেকটেশন ভ্যালু সময়ের সাথে কনস্ট্যান্ট থাকবে। এখন দেখো, এখানে রাইট হ্যান্ড সাইডটাকে এইভাবে লিখতে পারি, সাই এইচ মাইনাস এইচ এখন এইটা যদি আইগেন কেট হয়, এই সাইডটা যদি আইগেন কেট হয় অফ এইচ উইথ আইগেন ভ্যালু en, তাহলে কি হবে? তাহলে দেখো, H acting on psi gives me E psi, En psi, আর বাকি থাকে psi A psi। এখানে দেখো মাইনাস
তো ওখান থেকে দিচ্ছে আমাকে en, h acting on ket psi gives me en times ket psi, আর থাকলো psi a এই psi, বাকি থাকে psi a psi। এই প্রথম টার্মটা করে ফেললাম, মাইনাস দ্বিতীয় টার্মটা করো, এই h তো হার্মিশন, h acting on bra psi gives me en times bra psi, আর বাকি থাকে কি bra psi a psi, এটা তো জিরো। এখন এটা জিরো হতে গেলে এ কে এইচ এর সঙ্গে কমিট না করলেও চলবে। এই স্টেট ভেক্টরটা যদি আইগেনকেট অফ এইচ হয় তাহলে এ এইচ এর সঙ্গে কমিট করুক নাই করুক, ডাজন্ট ম্যাটার, রাইট হ্যান্ড সাইড জিরো হবেই, এটা জিরো হয়ে গেছে। এখানে তো এ এইচ এর সঙ্গে কমিট না করলেও জিরো, এই কমিটেটার জিরো না হলেও রাইট হ্যান্ড সাইড জিরো। তার মানে এই স্টেট যদি সাই, এই স্টেট সাই যদি আইগেনকেট অফ এইচ হয়, তার মানে সিস্টেমটার স্টেট ভেক্টর যদি is an eigenvector of h হয়, তার মানে স্টেট ভেক্টর যদি স্টেশনারি হয়, তাহলে a h এর সঙ্গে কমিট করুক কিংবা নাই করুক, ডাজন্ট ম্যাটার, রাইট হ্যান্ড সাইড জিরো, তার মানে এর এক্সপেক্টেশন ভ্যালু কনস্ট্যান্ট। আর এই সাই যদি h এর আইগেনভেক্টর না হয় তাহলে রাইট হ্যান্ড সাইড জিরো হবে না আনলেস এ কমিটস উইথ h। শুধুমাত্র যেই সমস্ত অপারেটরের কমিটেটর এইচ এর সঙ্গে জিরো, সেগুলোরই এক্সপেকটেশন ভ্যালু অফ এ কনস্ট্যান্ট থাকবে। ওকে, এই ধরনের অনেক সাটেলিটি আছে, এই সাটেলিটি গুলো অ্যাটলিস্ট খেয়াল রাখতে হবে। ওকে, কখন জিরো হবে কখন জিরো হবে না, সবগুলো অপারেটর এক্সপেকটেশন জিরো হবে কি, কোন সিচুয়েশনে হবে, কোন সিচুয়েশন হবে না, ইত্যাদি সবকিছু তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, আবার শেয়ার স্ক্রিনে যাই। ওকে, এই ব্যাপারে আলোচনা হলো। এখন আমি আলোচনা করতে চাই এনার্জি টাইম আনসার্টেনিটি রিলেশন আমরা একটা ব্যবহার করি, সেটা কি? আমি বলেছি আমার নোটটা কিন্তু একেবারে গ্রিফিথস থেকে নেওয়া। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম তোমরা পারলে গ্রিফিথস থেকে এনার্জি টাইম আনসার্টেনিটি ফর্মুলাটা পড়ে নিও। গ্রিফিথস থেকে পড়া হলে তারপরে তুমি শঙ্কর থেকে দেখে নিও, বিভিন্ন বই থেকে দেখলে তো কনসেপ্টটা ক্লিয়ার হয়, বেশি বেটার হয়। তার মানে একই জিনিস দুই তিনবার করে দেখা আর কি, দুই তিনবার এটা খুলে যদি চিন্তা করো, দুই তিনবার এটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে, ফলে জিনিসটা তোমার মনে গেঁথে যাবে। সো এখানে বলেছি রিড গ্রিফিথস, এই নোটটা গ্রিফিথস থেকে নেওয়া। ওকে, দি পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি রিলেশন, যেটা আমরা আগে ডিরাইভ করেছি, ইজ অফেন রিটেন অ্যাজ, অফেন কেন সবসময় এভাবে করে, ইজ রিটেন অ্যাজ, ইজ অফেন, অফেনটা কেটে দাও, is written in the form delta x গুণ delta p greater than or equal to, এখানে greater than or equal to হবে h cut by 2। ওখানে ঢেউ খেলানো ইকুয়াল টু সাইন কেন দেওয়া হলো? এখানে বলতে চাই এই জায়গায় তো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সাইন কি? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কি? a is greater than or equal to b, এটা তো সিম্বল তো এটা নয়, এটা তো সিম্বল নয়, not this। তো আমি কেন এটা লিখলাম ওখানে? যাই হোক, ওটা ভুল হয়েছে, আমি ভুল করেছি বলে তোমরা ভুলটা ক্যারি ওভার করবে না, তোমরা কারেক্ট করে লিখবে। ওকে,
এইভাবে লিখি ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ কাট বাই টু। এই ডেল্টা এক্স হচ্ছে আনসার্টেনটি ইন এক্স, ডেল্টা পি হচ্ছে আনসার্টেনটি ইন পি। ডেল্টা এক্স এর এক্সাক্ট মান কত সেটা ডিপেন্ড করে স্টেটটা কি, সিস্টেমটা পার্টিকেলটার স্টেট কি, সেটার উপর নির্ভর করবে ডেল্টা এক্স এর মান কি। একইভাবে ডেল্টা আসলে পি লিখেছি, আসলে এটা পি এক্স, এক্স এক্স এর করসপন্ডিং যে মোমেন্টাম আছে সেটাকে বলি পি এক্স। যেহেতু ওয়ান ডাইমেনশন নিয়ে আলোচনা সেহেতু আর পি এক্স লিখছি না। থ্রি ডাইমেনশন নিয়ে আলোচনা করলে তোমার তিনটা কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই জেড, তিনটা কোঅর্ডিনেট করসপন্ডিং মোমেন্টামের ভেক্টর, মোমেন্টাম ভেক্টরের তিনটা কম্পোনেন্ট আছে পি এক্স পি ওয়াই পি জেড। তখন সেখানে এই তিনটা পি কে ডিস্টিংশন করার জন্য পি এর একটা সাবস্ক্রিপ্ট আমাকে দিতে হতো। তখন আমি লিখতাম পি এক্স, এক্স এর সঙ্গে যায় পি এক্স, ওয়াই এর সঙ্গে যায় পি ওয়াই, জেড এর সঙ্গে যায় পি জেড, ওভাবে লিখতাম। ওইটা লিখার প্রয়োজন মনে করি নাই, তার কারণ আমার আলোচনাটা ওয়ান ডাইমেনশনে সীমাবদ্ধ থাকবে। I can always generalize my results to multi-dimension. Okay, that's very easy. এই জন্যই প্রথম থেকেই মাল্টি ডাইমেনশনে যাই না, ওয়ান ডাইমেনশনে চিন্তা করি। এটা থিওরিটিক্যাল ফিজিক্সটা তাই করে। একটা জোক আছেন, একজন থিওরিটিক্যাল ফিজিক্সকে যদি তুমি একটা প্রবলেম দাও, প্রবলেমটা হচ্ছে তোমার the stability of a table with 4 legs, how stable it is. তখন থিওরিটিক্যাল ফিজিক্স কি করে, তখন সে ধরে সাপোজ আই হ্যাভ এ টেবল উইথ 1 leg, ওটা স্টেবিলিটি স্টাডি করে। ওটা শেষ হলে তারপর নেক্সট লেট মি সাপোজ দ্য টেবল হ্যাজ ইনফিনিট নাম্বার অফ লেগস। ওটা তো তার থিওরিটিক্যাল ইয়েটা সোজা যায়। ওটা নিয়ে চিন্তা ভাবনা করার পরে সে তখন বলে নাও লেট মি সাপোজ the table has n legs, n is arbitrary, n could be any number between 1 and infinity, and spends the rest of his life studying the stability of a table having n number of legs. চারে সে কখনো পৌঁছাবে না। আমরা তাই করি আর কি, ওয়ান ডাইমেনশন দিয়ে শুরু করি, তারপরে সহজ পথটা নেই। কথা হচ্ছে এটার এই ডেল্টা এক্স এর এক্সাক্ট মান কি হবে, ডেল্টা পি এর এক্সাক্ট মান কি হবে, সেটা তুমি যদি জানো, সাই যদি জানো, তাহলে এটা ক্যালকুলেট করে নিতে পারো। করে একটা স্টেট, একটা এক্সাক্ট মান তুমি ক্যালকুলেট করতে পারো সব সময়, প্রোভাইড দ্য স্টেট। আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে ডেল্টা এক্স একটা আনসার্টেনিটি থাকবে, ডেল্টা পি প্রোডাক্ট যদি করো, প্রোডাক্টের মান কখনো এইচ কাট বাই 2 এর কম হবে না, এইচ কাট বাই 2 এর সমান হবে কিংবা বেশি হবে। ওকে, এটাই বলছে। Equation 53 is often paired with the energy time uncertainty relation. Delta T delta E is greater than or equal to h cut by 2. খুবই সিমেট্রিক মনে হচ্ছে, x এর পরিবর্তে t লিখলাম, p এর পরিবর্তে e লিখলাম। ওকে, এটা অনেক, এটা এইভাবে বলে, লেখে এরকম একটা ফর্মুলা আমাদের আছে। এটাকে বলি আমরা টাইম এনার্জি আনসার্টেনিটি অথবা এনার্জি টাইম আনসার্টেনিটি। তাহলে এখানে ডেল্টা টি কি মিন করবে, ডেল্টা ই কি মিন করবে? ডেল্টা ই কি মিন করবে আমি জানি, ডেল্টা ই যা মিন করে এটা আনসার্টেন ই, সেম থিং অ্যাজ এক্স এন্ড পি। যে সমস্ত মেজারেবল কোয়ান্টিটি আছে, এক্স একটা মেজার করি, পি মেজার করি, ই মেজার করি, স্টেট ভেদে এক্স পি এবং ই যদি বারবার মেজার করতে থাকি তাহলে ভিন্ন ভিন্ন মান পাবো, পেতে পারি নাও পেতে পারি, ইন জেনারেল ভিন্ন মান পাবো। ভিন্ন ভিন্ন মান পেলে ওই মানগুলোর প্রতিটা মান পাওয়ার একটা প্রবাবিলিটি আমি জানি, তাহলে অ্যাভারেজ বের করতে পারি, অ্যাভারেজ থেকে বিচ্যুতির বর্গের গড় করতে পারি, তার মানে এটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে পারি। সেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি বলা হয়? বলা হয় আনসার্টেনিটি। আনসার্টেনিটি একটা সংজ্ঞা আছে,
একটা এক্সপেরিমেন্ট করে একটা এক্সপেরিমেন্ট যদি রিপিট করো এবং রিপিটেশন করার ফলে যদি ভিন্ন ভিন্ন মান পাও, তাহলে ভিন্ন ভিন্ন মান পাওয়ার প্রবাবিলিটি কত তুমি ক্যালকুলেট করতে পারো। ভিন্ন ভিন্ন মানের একটা গড় ক্যালকুলেট করতে পারো এবং প্রতিটা এক্সপেরিমেন্টাল প্রতিটা রিডিং গড়ের সঙ্গে তফাৎ কত সেটা বের করতে পারো, তফাতের স্কোয়ার কত সেটা বের করতে পারো, তফাতের স্কোয়ারের গড় করে ফেলতে পারো। তারপরে সেটার স্কোয়ার রুট নিয়ে যেটা পাবে সেটাকে বলা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা আনসার্টেনিটি। যে জিনিসটা মাপলে সেটার আনসার্টেনিটি। এটাই হচ্ছে আনসার্টেনিটির সংজ্ঞা। তাহলে ডেল্টা এক্স এর কি মানে, ডেল্টা পি কি মানে, ডেল্টা ই এর কি মানে সেটা আমি জানি। এক্স এবং ই হচ্ছে দে আর ডাইনামিক্যাল ভ্যারিয়েবলস, দে আর ডাইনামিক্যাল ভ্যারিয়েবলস। শুধু তাদের মানগুলো আমি এক্সপেরিমেন্ট করে বের করে ফেলতে পারি। তাহলে ডেল্টা টির মানে কি? ডেল্টা টি তো ডাইনামিক্যাল ভ্যারিয়েবল না, টি তো জাস্ট প্যারামিটার রিপ্রেজেন্টিং দ্য ফ্লো অফ টাইম। আমি যখন বলি এই পার্টিকেলটার পজিশন কত এক্স, এই পার্টিকেলটার কত পি, এই পার্টিকেলটার এনার্জি কত ই, এক্স পি ই এর ভিন্ন ভিন্ন মান হতে পারে। এটা পার্টিকেলের এক্স, পার্টিকেল পি, পার্টিকেল এনার্জি। আমি কি কখনো বলি এই পার্টিকেলের টাইম কত? এই বলি না তো। টাইম কত বলি, তার সময় কত, এই সময়ে পার্টিকেলের মোমেন্টাম কত, মোমেন্টামের মান কত। ওকে, আমি তো কখনো বলি না যে পার্টিকেলের সময়ের মান কত, পার্টিকেলের সময়ের মান কত। একই সময় ফর অল পার্টিকলস। টাইম ইজ এ প্যারামিটার, টাইম ইজ এ প্যারামিটার, টি ইজ এ প্যারামিটার, সেম ফর এভরিওয়ান। ওকে, রিলেটিভিটি বাদ দিলে আর কি, রিলেটিভিটি বাদ দিলে সেম ফর এভরিওয়ান। অথবা এটা সত্যি, রিলেটিভিটিটা সত্যি, টাইম ইজ নট এ ডাইনামিক্যাল ভ্যারিয়েবল। Corresponding to time, there is no operator in quantum mechanics, neither in field theory. টাইমের corresponding কোনো অপারেটর নাই। টাইম ইজ নট এ ডাইনামিক্যাল ভ্যারিয়েবল, টাইম ইজ নট এ মেজারেবল। তাহলে ডেল্টা টির কি সংজ্ঞা দেব? ডেল্টা টি আমি বলতে পারি না আনসার্টেন ইন টাইম, এটা বলা যাবে না। ডেল্টা এক্স ইজ আনসার্টেন ইন এক্স, এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে পারি। ডেল্টা ই ইজ আনসার্টেন ইন ই, সেটা আমি জানি। আনসার্টেন ই ক্ষেত্রভেদে স্টেট ভেদে জিরো হতে পারে, অথবা খুব কম হতে পারে, খুব বেশি হতে পারে, সেটা অন্য কথা। কিন্তু এগুলো কি আমি জানি। বাট হোয়াট ইজ ডেল্টা টি? ওকে, এটা নিয়ে অনেক সময় প্রবলেম হয়। ওকে, the meaning of delta t is quite different. It's quite different from delta x, delta p or delta e. কেন ডিফারেন্ট? এটা কিন্তু একেবারে হুবহু গ্রিফিথস থেকে নকল করা, ভাষাটাও নকল করা। ইন নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স যেটা আমরা করছি, পজিশন এক্স এখানে, momentum and energy are all dynamical variables. Dynamical variables কাকে বলে? These are measurable characteristics of the system at any given, যে কোনো মুহূর্তে, যে কোনো বিশেষ সময়, গিভেন মুহূর্তে এগুলোর মান আমি ক্যালকুলেট করতে পারি, মেজার করে ফেলতে পারি। ওকে, এগুলো হচ্ছে characterizes the particle, position, momentum, energy. They are characteristics of the system. Time is not a characteristic of the system. Okay. Okay. And delta x, delta p, and delta e are the uncertainties in the measurements of the variables x, p, and e at a particular moment in time. Uncertainties. Uncertainty খুব মিস্টেরিয়াস কিছু না, আনসার্টেনিটিস মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওভাবে আনসার্টেনিটি ডিফাইন করা হয়েছে। ক্ষেত্র বিশেষ আনসার্টেনিটি জিরো হতে পারে, সেটা অন্য কথা। আচ্ছা, টাইম, unlike position, momentum, or energy, is not a dynamical variable of the system. Important distinction. There is nothing called time of a system.
এই পার্টিকেলটার টাইম কত, এই তুমি বলি না যে এই পার্টিকেলের টাইম 2 সেকেন্ড, ওই পার্টিকেলের টাইম 5 সেকেন্ড, ওকে। টাইম, তার টাইমটা কি? টাইম ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল or a parameter of which the dynamical variables are functions. আমাদের যে ডাইনামিক্যাল ভ্যারিয়েবল আছে এক্স কিংবা পি কিংবা ই, এগুলোর সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, নাও হতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে, সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। So these dynamical variables are functions of time. In particular, okay, তাহলে টাইম তো ডাইনামিক্যাল ভ্যারিয়েবল নয়, এক্স পি কিংবা ই এর মতো নয়। There is nothing called time of a system. Time is an independent variable or a parameter of which the dynamical variables are functions. In particular, বিশেষভাবে বলতে চাচ্ছি যে delta t in the energy time uncertainty principle is not the standard deviation. That is the uncertainty, collection of time measurements. X এর আনসার্টেনিটি মেজার করতে গেলে কি করতে হবে? এক্স এর অনেকগুলো মেজারমেন্ট করতে হবে, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে, সেটাই হবে এক্স আনসার্টেনিটি। ডেল্টা টি সেভাবে পাচ্ছি না, ডেল্টা টি টাইমের আনসার্টেনিটি নয়। টাইমটাকে আমরা মেজার করি না, মেজার করি মানে দেখি একটা বিশেষ মুহূর্তে, এইভাবে বলতে পারে মেজার করি। টাইম, যেহেতু টাইম একই সিস্টেমের, এক্স বিশেষ মুহূর্তে একটা পার্টিকুলার পার্টিকুলার মোমেন্ট এক্স কিংবা মোমেন্টাম কিংবা ই বারবার মেজার করতে পারি। এই প্রসিজার টাইমের ক্ষেত্রে প্রযোজ্য নয়, লজিক্যালি প্রযোজ্য নয়। ফলে যেটা বলা আছে, ইজ নট এ ডেল্টা টি ইন দ্য এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ নট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ কালেকশন অফ টাইম মেজারমেন্টস। টাইম সিম্পলি এ প্যারামিটার, ওকে, যেটা আমরা ক্লক থেকে রিড করে নেই। এই রিডিংটাকে অনেকে বলে মেজার করে নেই, কিন্তু টাইম ইজ নট আ প্রপার্টি অফ দ্য সিস্টেম। ইট টার্নস আউট দ্যাট, তাহলে ডেল্টা টিটা কি? উত্তরটা এক লাইনে দিয়ে তারপরে একটু এটা করব। ইট টার্নস আউট দ্যাট ডেল্টা টি মানে ইট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য সিস্টেম টু চেঞ্জ সাবস্টেন্সিয়ালি। একটা ভেগ কথা হলো, তাহলে ডেল্টা টিটা কি দাঁড়াবে? এখন আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। ডেল্টা টি উড বি টেকেন অ্যাজ দি টাইম taken by the system to change substantially. Wait, substantially মানে বেশ 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 খানিকটা পরিবর্তন হতে সময়, সিস্টেমটা কত সময় নেয় সেটাকে বলছি ডেল্টা টি। এখন বেশ খানিকটা পরিবর্তন করতে হতে, সিস্টেমটার পরিবর্তন সাবস্টেন্সিয়াল হতে গেলে, হতে হলে কত সময় লাগে? অ্যাপ্রিসিয়েবল বলতে কি মিন করো? এটার তো একটা সংজ্ঞা লাগবে। সিস্টেমের একটা প্রপার্টি দ্রুত পরিবর্তিত হয়, অন্য প্রপার্টি হয়তো অত দ্রুত পরিবর্তিত হয় না, কিছু কিছু প্রপার্টি হয়তো কোনো পরিবর্তনই হয় না। তাহলে সিস্টেমের পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাই বা কি বলা হবে? ওকে, আর দ্রুত হচ্ছে কি ইয়ে হচ্ছে, আস্তে হচ্ছে, এটা কিভাবে দেখবে? আর পরিবর্তনটা সাবস্টেন্সিয়াল অ্যাপ্রিসিয়েবল হলো কি না, এই অ্যাপ্রিসিয়েবল সংজ্ঞাটা কি হবে? কিছু সব ভেগ রয়ে গেছে, এগুলোকে কোয়ান্টিফাই করতে হবে। কোয়ান্টিফাই করা যায়। সো ডেল্টা টি হবে আসলে, it turns out that it is the time taken by the system to change substantially. তাহলে এখন substantially বলতে কি মিন করো? We have to make precise what do you mean by the phrase change substantially. এ কথাটার মানে কি? এটা করতে হলে, এইটাকে প্রিসাইজ করতে গেলে, to do this we consider an observable of the system with operator A, সেই অবজারভেবলটা আমি কনসিডার করব যার অপারেটর A which does not commute with the Hamiltonian. এমন একটা অবজারভেবল নেব, অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো অবজারভেবল মধ্যে এমন একটা অবজারভেবল নেব যেটার অপারেটর A H এর সঙ্গে কমিট করে না,
এইচ এর সঙ্গে কমিট করে না এরকম অবজারভেবল 5টা থাকতে পারে, 5টার মধ্যে যে কোনো একটা নেব। কিছু কিছু অবজারভেবল আছে যেটার অপারেটর এইচ এর সঙ্গে কমিট, এরকম হয়তো 10টা আছে, ওইগুলো নেব না। এমন একটা ডাইনামিক্যাল ভ্যারিয়েবল নেব যেটার করসপন্ডিং অপারেটর এইচ এর সঙ্গে কমিট করে না। যে সমস্ত ডাইনামিক্যাল ভ্যারিয়েবল গুলোর অপারেটর এইচ এর সঙ্গে কমিট করে সেগুলো নেব না, সেগুলো কনসিডার করছি না এই সাবস্টেন্সিয়াল ভ্যারিয়েশন দেখার জন্য। তারপরে আমি এমন একটা ডাইনামিক্যাল ভ্যারিয়েবল নিলাম যেটার অপারেটর এ এইচ এর সঙ্গে কমিট করে না। তাহলে তো আমি জানি যে ইন জেনারেল সেই অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু সময়ের সাথে পরিবর্তিত হবে। এটা খেয়াল রাখতে হবে, এটা কি এটা বলছি। এমন একটা ডাইনামিক্যাল ভ্যারিয়েবল নিলাম যেটার অপারেটর এ এইচ এর সঙ্গে কমিট করে না, তাহলে সেই জন্য ডি বাই ডিটি অফ এক্সপেকটেশন অফ এ ইজ নট জিরো, সময়ের সাথে পরিবর্তিত হয়। তার মানে expectation of A in the state psi is a characteristic of the system. অনেকগুলো ক্যারেক্টারিস্টিক সিস্টেম আছে। এক্সপেকটেশন ভ্যালু অফ A কত, এটাকে সময়ের সাথে পরিবর্তিত হয় হলে কি হারে, এগুলোর কি হারে পরিবর্তিত হয়, এগুলো সব ক্যারেক্টারিস্টিক অফ দ্য সিস্টেম। আরেকটা অপারেটর বি, সেটার এক্সপেকটেশন মান কত, সেটা আরেকটা ক্যারেক্টারিস্টিক। এমন একটা ক্যারেক্টারিস্টিক আমি নেব যেটার সাথে পরিবর্তিত হয়। তাহলে এমন একটা অপারেটর চুজ করলাম, এমন একটা ডাইনামিক্যাল ভ্যারিয়েবল চুজ করলাম যেটার করসপন্ডিং অপারেটর এ এইচ এর সঙ্গে কমিট করে না, তাহলে এর এক্সপেক্টেড মান, এক্সপেকটেশন ভ্যালু সময়ের সাথে পরিবর্তিত হবে। সেই এর এক্সপেক্টেড ভ্যালু, ওটার টাইম ডেরিভেটিভ ডি বাই ডিটি শূন্য হবে না, কারণ রাইট হ্যান্ড সাইডে তো কমিটেটর আছে, সেটা কমিটেটর শূন্য নয়। এবং সাইটা হচ্ছে জেনারেল স্টেট, আইগেন স্টেট নয়, এইচ এর আইগেন স্টেট, স্টেশন স্টেট নয়। ওকে, তাহলে এই এক্সপেক্টেড মান এ সাবস্ট্যান্সিয়ালি পরিবর্তিত হতে কত সময় নেবে, সেই সময়টাকে আমি বলবো যে ডেল্টা টি। ওকে, এখন কথা হচ্ছে এর এক্সপেক্টেড মান সাবস্ট্যান্সিয়ালি পরিবর্তন হওয়াটা মানে কি? আচ্ছা, অ্যাপ্রিসিয়েবলি পরিবর্তন হওয়া মানে কি? আমি ধরে নিচ্ছি যে এর মান পরিবর্তিত হচ্ছে, কারণ এ তো এইচ এর সঙ্গে কমিট করে না, ফলে এর মান পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত এর মান ডেল্টা এ পরিমাণ পরিবর্তিত হতে কত সময় নেয়? এর মান যদি ধরো এর একটা মান আছে, এই মানটা পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তনটা যদি ডেল্টা এর সমান হয়, এর যে একটা আনসার্টেনটি আছে, এর তো একটা আনসার্টেনটি আছে, এর পরিবর্তন যদি এ এর আনসার্টেনটির সমান হয়, তাহলে আমি ধরে নেব, সংজ্ঞায়িত করব যে এর পরিবর্তনটা সাবস্ট্যান্সিয়াল হয়েছে, যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে। আরো হবে, আরো বেশি হতে পারে সাবস্ট্যান্সিয়াল পরিবর্তন, রাইট? আমি ধরে নিলাম যে এর পরিবর্তনটা ডেল্টা এর সমান হতে যখন হবে, আমি ধরে নেব যে এর পরিবর্তনটা সাবস্ট্যান্সিয়াল হয়েছে, এবং সেই পরিবর্তনটা হতে কত সময় লাগে সেটাকে আমি বলবো ডেল্টা টি। ওকে, এখন তুমি এখনই তাহলে এটা কিন্তু একটু ভেগ হলো। আমি যদি এ অপারেটর না নিয়ে আরেকটা অপারেটর নিতাম বি, বিও এইচ এর সঙ্গে কমিট করে না, তাহলে বি এর আনসার্টেনটি, বি এর এক্সপেকটেশনও সময়ের সাথে পরিবর্তিত হয়। হয়তো বি এর এক্সপেকটেশন সময়ের সাথে দ্রুত পরিবর্তন হয়, এর এক্সপেকটেশন সময়ের সাথে আস্তে আস্তে পরিবর্তন হয়। তাহলে এক্সপেকটেশন অফ এ একটা ক্যারেক্টারিস্টিক সিস্টেমের, এক্সপেকটেশন বি আরেকটা ক্যারেক্টারিস্টিক সিস্টেমের,
তাহলে কোন অপারেটর নেব, এ নেব না বি নেব? আমার কথা হচ্ছে অত চুলচেরা বিশ্লেষণ করার দরকার নেই, যে কোনো একটা নাও। একটার জন্য দ্রুত হলে আরেকটার জন্য কম বেশি হতে পারে, ওটাও দ্রুত হবে পরিবর্তনটা। ওকে, সব অপারেটরের পরিবর্তন একই হারে হবে তার তো কথা নেই, কিন্তু কথা হচ্ছে যে কোনো অপারেটরের পরিবর্তন যদি দ্রুত হয়, অন্য অপারেটরের পরিবর্তন দ্রুতই হবে। ওকে, যাই হোক, এটা এটা তার মানে এটা নিয়ে একটু আলোচনা করব পরে। আজকে আমি এখানে ক্লাসটা শেষ করতে চাচ্ছি।